বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বাংলাদেশ। যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা। যেই বিরাট বড় ষড়যন্ত্র চলছে, যেটা আমি বহু বছর ধরে বলছি, একসময় বিএনপির ছেলেপেলে আমাকে লাইন ধরে গালিগালাজ করতো, এখন তারা বুঝতে পেরেছে যে এই লোকটা যা বলতো আসলে সত্যি কথা বলতো, তারা গালিগালাজা করে না। আমি আজকে থেকে অনেক বছর আগে বলেছিলাম যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার জনপ্রিয়তার ধস দেখে এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ দেখে তখনই আজকে থেকে 4-5 বছর আগে থেকে কিন্তু ভারতের কিন্তু বিএনপির সাথে লাইন আপ করতে শুরু করেছিল। প্রপার চ্যানেলে জেনারেল ওয়াকারের কাছে, অফিস মানে সেনাপ্রধানের কাছে কোরোর মাধ্যমে, কোরো হচ্ছে অফিসার্স রেকর্ড, এবং আরেকটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি হচ্ছে প্রধান উপদেষ্টার ডিফেন্স অ্যাডভাইজার। সো ওটা গিয়ে উনি দেখা করে যেটা বুঝলেন সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো এখন পর্যন্ত প্রফেসর ইউনুসের কাছে পৌঁছে নেই। একটা সংবাদ শোনা যাচ্ছে, সেটা হলো ভারতে শেখ হাসিনা গ্রেপ্তার। প্রিয় দর্শক, আসলেও কি তাই? সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ভালোই আলোচনা সমালোচনা হচ্ছে। প্রিয় দর্শক, সেটার বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাছাড়াও স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে এখন স্বৈরাচারের রূপান্তরিত হচ্ছে বিএনপি। কেন এই কথাটি বললাম? প্রিয় দর্শক, বিএনপির কিছু নেতাকর্মীরা এমন আচরণ করছে যে আচরণ দ্বারা প্রমাণিত করছে তারা যে এরাও যেন নতুন এক স্বৈরাচার। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে সাজানো হয়েছে, তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং সকল বিশ্লেষকের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তা চলুন তাহলে আর কথা না বাড়াই, এক এক করে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। প্রিয় দর্শক, কর্নেল অলি আহমেদ বাংলাদেশের একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযুদ্ধ করেছেন এবং বর্তমান সময়ে উনি শেখ হাসিনা স্বৈরাচারের যেভাবে ফাঁসি চাচ্ছেন, বিচার চাচ্ছেন, এই বিচার কি বাংলাদেশে করা সম্ভব? আর বিচারটা উনি চাচ্ছেনই বা কার কাছে? এই প্রশ্নটা আমার আপনাদের কাছে। আমি কর্নেল অলি আহমেদ সাহেবের একটা বক্তব্যের রেকর্ড আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করছি। ওদেরকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে। জামাতকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন। আপনারা একটা মতামত সৃষ্টি করেন, আপনাদের দায়িত্ব। মানবতা বিরোধী অপরাধের জন্য তো আদালত আছে। নির্বাচন করে করবেন কি? সব চোর যদি থেকে যায়, ডাকাতগুলি থেকে যায়, যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে, যারা আমার ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং যারা টাকা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদের থেকে সেই টাকাগুলি নিয়ে আসতে হবে, তারপরে নির্বাচন করবে। আমার এলাকাতে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানরা বলেছে, আপনি জানেন না বাইতুল মোকাররমের ইমাম সাহেব বলেছেন। এর থেকে বড় উদাহরণ আর কি চান? একটা চোর কি করে ঘরে থাকে? একটা এমপি নাই, একটা মন্ত্রী নাই, একটা এমপি নাই, মন্ত্রী নাই, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, চৌকিদার নাই, মসজিদের ইমাম বলে গেছে, আর কি চান? প্রিয় দর্শক, আপনারা শুনলেন কর্নেল অলি আহমেদ সাহেবের মুখ থেকে যে মসজিদের ইমাম, বাইতুল মোকাররমের ইমাম আপনারা কি জানেন না, পালিয়ে গিয়েছে। তাই এই চোরদেরকে রেখে আপনারা কি নির্বাচন করবেন? নির্বাচন চাইলেই হবে না। দেশে সুশাসন কায়েমের জন্য উনি বলেছেন যে জামাতকে যে আপনারা বিচার করেছেন, ফাঁসি দিয়েছেন জামাত নেতাদেরকে, এখন আওয়ামী লীগের নেত্রী সহ আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসি দেন। এই দাবিটা উনি করছেন একজন মুক্তিযোদ্ধা। এখন উনি তো মুক্তিযুদ্ধ করেছিলেন সেই সময়ের একজন তরুণ সেনা অফিসার হিসাবে। তারপরে উনি রাজনীতির মাঠে এসেছেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে ছিলেন, বিএনপির যোগাযোগ মন্ত্রী ছিলেন। 91-এ যখন প্রথমবার বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা আসে, উনি সেই 5 বছর যোগ্য যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কাছে এই কথাটা রাখতে চাচ্ছি যে তাহলে উনি কার কাছে এই দাবিটা করছেন? কারা এই দাবি মানতে চাচ্ছেন না যে আওয়ামী লীগকে সেইভাবে বিচার করা হোক বা ফাঁসি দেওয়া হোক? উনি কেন ক্ষুব্ধ? এখনো আমরা প্রায় সময় ওনার বক্তব্যের ভিতরে খুব প্রকাশ হতে দেখি যে উনি মনে করেন না এখনো বাংলাদেশ নিরাপদে আছে, বাংলাদেশ এর মানুষ তাদের অধিকার পাচ্ছে, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল 24 সালের এই স্বৈরাচারকে বিদায়ের পরে সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে আমি ওনার সাথে একমত। ঘটনা কি সত্য? আমরা কি সবকিছু দেখতে পাচ্ছি? আসলে পেছনে কি হচ্ছে? বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা।
আর এটার সপক্ষে বেশ কিছু আলোচনা যখন তারা করেছেন, তখন আমার কাছে কয়েকটা আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ সামনে উঠে এসেছে। আজকে 5 মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি, এর বাইরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না। তো বলেন যে ভাই যে অডিও রেকর্ড, তাই না, এই ইস্যুটা আসেন। প্রথম দিকে যে অডিও রেকর্ডগুলো ফাঁস হয়েছে, প্রথম দিকে এগুলো একরকমের ছিল, কিন্তু সর্বশেষ যুক্তরাজ্যে আওয়ামী লীগ কর্তৃক একটা বড় ধরনের কনফারেন্স হয়েছিল, বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে শুধুমাত্র যুক্তরাজ্য না, ইউরোপীয় বসবাসকারী, আমেরিকাতে বসবাসকারী অনেকেই সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। এমনকি কথা ছিল সেই প্রোগ্রামে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। তো তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি অডিও কলে অংশগ্রহণ করেছেন। একটু আশ্চর্য মনে হচ্ছে না যে কেন শেখ হাসিনা সেই কনফারেন্সের মধ্যে অডিও কলে আসলে কানেক্ট হলো? তিনি তো যদি গৃহবন্দী নাই থাকেন, যতটুকু আমরা কয়েকটা পত্রিকার মারফত শুনছি যে তিনি দিল্লিতে আছেন, বিশেষ ইয়াতে, আবার কেউ বলছেন তিনি খুবই খোলামেলা ফ্রেশ মুডে আছেন। তো এই পর্যন্ত তিনার ভিডিওতে কোনো রকম অবস্থান প্রকাশিত হয়নি। এখন এই প্রোগ্রামটার মধ্যে এই জিনিসটা খুবই কনসার্নে বলছিল যে এত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুঃসময় আওয়ামী লীগের চলছে, বিশেষ করে যারা ইউরোপে আছে তাদের তো একটা দেখভাল বা দায়িত্ব আছে, সেখানে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে আসবেন, যেমন তারেক রহমান সেই প্রযুক্তির যুগে যেটা খুবই সম্ভব যে নেতারা এক পলক দেখলে কর্মীরা উজ্জীবিত হয়। কেন শেখ হাসিনা সেই প্রোগ্রামে তিনি আসলে ভিডিও কনফারেন্সে আসলেন না? অডিও কলগুলো নিয়েও নানান ধরনের মন্তব্য আছে। আমার কাছে কিছু কিছু মন্তব্য যৌক্তিক মনে হয়েছে। যেমন ধরেন, ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক, মানে ভারত জানাওয়ার কিন্তু প্রথম দিকে নিয়ে গেছিল, পরবর্তী সময়ে নানান কারণে মানে সর্বশেষ দিকে এসে মোদির সাথে সম্পর্কটা খুব বেশি পজিটিভ ছিল না। মেইন রিজন হচ্ছে এই 2024-এ যে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, পাশ করার পরপরে তিনি চীন সফর করেছিলেন, এবং তার এই চীন সফর ঘিরে একটা বিরূপ প্রতিক্রিয়া ভারত দেখিয়েছিল। চীনের সাথে বেশ কিছু চুক্তি ছিল, পদ্মা সেতু থেকে শুরু করে অনেক কিছু কিন্তু চীনের মাধ্যমে করেছে। এটা নিয়ে ভারতের একটা নাকশতা অনেকেই বলেন যে ছিল। ইভেন এই সরকার পতনের পেছনেও একটা বড় ভূমিকা ভারতই খোদ করেছে। তো তাহলে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে? এটা একটা বড় ধরনের প্রশ্ন, তাকে তো ফেরত দিচ্ছে না। এখন শেখ হাসিনাকে আটকায় রেখা একটা গেম তো ভারত খেলতেছে। মানে এগুলো আমার ব্যক্তি মতামত, সামহাও কিছু মতামত শুনি বা কিছু পড়ি আর্টিকেল, দেন মনে হয় যে কোথাও না কোথাও একটা কিন্তু আছে। আসলে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি বাংলাদেশকে একটা ওয়ান কাইন্ড অফ জিম্মি টাইপের খেলা খেলছে? জিম্মি টাইপের খেলাটা কিভাবে খেলছে যদি আমি বলি, রানিং সরকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত রাখা জরুরি। যেমন ধরেন, টুস করে ঢুকে পড়বো, সারা বাংলাদেশের মধ্যে ভয়টা, এই মিছিল মিটিং, এই সেই আন্দোলন শুরু হয়ে গেল, মানে অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে। এখন যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাইয়াই দেয়, তিনি চলে আসেন, গ্রেপ্তার হবেন, জেলে আসেন, ঘরের মেয়ে ঘরে আছে, সরকারের জন্য টেনশনের কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত তিনি সীমানার বাইরে আছেন, টেনশন তো কাজ করবেই। কখন শেখ হাসিনা ঢুকলো রে, কখন আওয়ামী লীগ আবার রাজপথে নামলো রে। অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এই ভয়টা আছে। সমন্বয়কদের মধ্যে 100-150 আছে, আছে না? আছে। কেন? আওয়ামী লীগ রিটার্ন করলে সবার আগে যাদেরকে শায়েস্তা করবে এরা হচ্ছে সমন্বয়ক। এমনকি একজন না, এদের ফুল ফ্যামিলি পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঘটনা ঘটাবে, এটা হচ্ছে খুবই বাস্তবতা। তো এখন এই যে ডর ভয়, এগুলা দেখানো সম্ভব শুধুমাত্র যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশের বাইরে আছেন। এখন শেখ হাসিনাকে সেখানে রেখা অন্তর্বর্তী সরকারের সাথে, আপনি দেখেন আমাদের বেশ কিছু রাজনৈতিক দল বারবার বলছে ভারতের সাথে কি চুক্তি সব প্রকাশ করেন, কিন্তু এখন পর্যন্ত আপনি দেখছেন গত 5 মাসে কোনো চুক্তি প্রকাশিত হইতে ভারতের সাথে কোনো রকম মানে ওই ইন্টারনেট, একটা ইন্টারনেট খালি বাংলাদেশের উপর যাইতে দিবেন আছে। এছাড়া বাকি যে জিনিসগুলো আছে, আপনি কোথাও কোন জায়গাতে আপনি গ্যাপ দেখছেন? বড় ধরনের ডিল, চুক্তি, ট্রানজিট, এ টু জেড কোথাও না। আমাদের সরকার খুবই ওচা চূড়া গলায় ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। আবার মোদি আরেকটা খেলা খেলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সে কথা বলছে না। মানে সবকিছু মিলাইয়া একটা গেম তো ভারত খেলতেছে মনে হচ্ছে। ইভেন আমি যতটুকু আমরা বুঝি যে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে এই মুহূর্তে পলায়নরত আছেন, এদের অনেকেও কিন্তু হালকা ঝাপসা দেখা যাচ্ছে। ওইখানেও নিশ্চয়ই একটা অর্থনৈতিক লেনদেন, বাণিজ্য, ধান্দাবাজি আছে। ভারত যথেষ্ট করাপ্টেড একটা দেশ, বাংলাদেশ থেকে কোনো অংশ কম না। ভারতের টার্গেটের মধ্যে অন্য কিছু আছে। ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে আদৌ আর ফিরতে দিবে কিনা ভারত, তিনি চাইলেও আর ফিরতে পারবেন কিনা, সেটাও একটা প্রশ্ন। কারণ তিনি যদি ফিরে আসেন, এতে ট্রাম্প কার্ডটা হাতছাড়া হয়ে যাবে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে। কেন? যেমন খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনি জেলে রেখেছিলেন, তাই না? তো তিনি যদি দেশের বাইরে থাকতেন, আওয়ামী লীগে ভয়টা পাইতো সামহাও। এখন যতক্ষণ পর্যন্ত এটা আউট অফ গ্যালারি, দেন একটা টেনশন, পরবর্তী সময় বিএনপি আসলে একটা টেনশন, নানান ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়ে আছে। তো ভারতের সাথে শেখ হাসিনার যে বন্ধুত্ব ছিল গত 5 মাস হয়ে গেল, কোনো কোথাও টিভি প্রোগ্রাম ওইগুলো তো দেখাই না। তার উপরে আওয়ামী লীগের এত বড় একটা প্রোগ্রাম গেল, তিনি যেসব কথাগুলো বললেন, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে সামহাও তিনি কর্তৃক কন্ট্রোলিং হচ্ছেন। তারা তাকে যা বলার জন্য বলছে তিনি তাই বলছেন। কারণ শেখ হাসিনার রাজনীতির সাথে আমাদের ওনার ফোন কলগুলো নিয়ে আমি বলছিলাম বহুত আগে, যেগুলোকে এআই ফেক করা, এআই এর ডিপফেক ক্রিয়েশন। ওয়াই? কারণ তিনি যেই লেভেলের খেলোয়াড়, এই লেভেলের খেলোয়াড় হয়ে তিনি যেসব কথাগুলো বলতেছেন আমরা শুনতেছি, দেখতেছি, মনে হচ্ছে না খুবই বাচ্চা টাইপের। আপনারাও বলছেন যে ভাই এটা মানে এআই। এখন এই কলগুলো যদি সত্যি সত্যি হয়, তার মানে শেখ হাসিনা কেন এমন ধরনের কথা বলছেন? নর্মালি একটা বাচ্চা এই ধরনের কথা বলার কথা না। হয়তো একটি স্ক্রিপ্ট হাতে ধরা দিচ্ছে যে আপনি পড়েন। বলা হয় থাকে যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পেছনেও ভারতের হাত আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতেও ভারতের হাত আছে। এগুলো আমার ব্যক্তিগত পারসেপশন, অনেকের কাছে গ্রহণীয় হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু কোথাও না কোথাও পৃথিবীর মানচিত্র থেকেই শেখ হাসিনা মিসিং হয়ে গেছেন। যদি তিনি সত্যি সত্যি স্বাধীন হয়ে থাকেন, কোথাও না কোথাও, কোথায় আছে শেখ রেহানা? আপনি দেখেন তো। শেখ হাসিনা একটা বড় দুর্বলতা হচ্ছে তার বোন শেখ রেহানা।
শেখ রেহানারও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তিনি যুক্তরাজ্যের সরি কোন দেশে জানি ভুলে গেছি, ফিনল্যান্ডের, তার সিটিজেন আছে। তো তিনি কি ফিনল্যান্ড গেছেন? আবার আমরা পুতুলকে দেখছি মায়ের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ নাই। আমরা শুনছি সজীব ওয়াজেদ জয় তিনি কি ভারত গিয়েছেন রিসেন্টলি, কেন যাচ্ছেন না? যেই বিরাট বড় ষড়যন্ত্র চলছে, যেটা আমি বহু বছর ধরে বলছি, একসময় বিএনপির ছেলেপেলে আমাকে লাইন ধরে গালিগালাজ করতো, এখন তারা বুঝতে পেরেছে যে এই লোকটা যা বলতো আসলে সত্যি কথা বলতো, তারা গালিগালাজ করে না। আমি আজকে থেকে অনেক বছর আগে বলেছিলাম যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার জনপ্রিয়তার ধস দেখে এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ দেখে তখনই আজকে থেকে 4-5 বছর আগে থেকেই কিন্তু ভারতের কিন্তু বিএনপির সাথে লাইন আপ করতে শুরু করেছিল। দফায় দফায় মিটিং, দফায় দফায় দেশে বিদেশে আলোচনা হতো। আর এই প্রক্রিয়ায় তো বাংলাদেশের এই মির্জা ফখরুল থেকে আরম্ভ করে তারপরে আরো যারা যারা বড় বড় চ্যাম্পিয়ন আছে, এই আব্দুল আল মিন্টু থেকে আরম্ভ করে আরো যারা আছে, বেশিরভাগ তো ভারতের রয়ের পকেট, আওয়ামী লীগের পকেটে। আমার কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওটা ভাবছিলাম আমি কালকে এটা লাইভ করবো, যে কিভাবে ভারতের প্ল্যান, তাদের সম্পূর্ণ টার্গেট হচ্ছে বিএনপির উপর লোভ দেখিয়ে চাপ সৃষ্টি করে একটা ত্বরান্বিত করে নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়া, একটা তড়িঘড়ি করে নির্বাচন করা। এই কথার বিনিময়ে, এই কমিটমেন্টের বিনিময়ে যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে ভারত বিরোধী কোনো আন্দোলন এবং ভারত বিরোধী কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না, মানে সেই স্বৈরাচারী শেখ হাসিনা আমল। আবার भारत सरकार बहुत अच्छे से जानती है कि आने वाले समय में बीएनपी पार्टी के लीडर ही इलेक्शन जीतेंगे और नई सरकार बनाएंगे, और उनका जो दुश्मन है वो भी मोहम्मद यूनुस है, क्योंकि मोहम्मद यूनुस ही नया इलेक्शन नहीं करा रहा है, जिसकी वजह से बीएनपी पार्टी अपनी सरकार नहीं बना पा रही है। वहीं दूसरी तरफ एंटी इंडिया एक्टिविटी भी मोहम्मद यूनुस के समय पे ही चल रही है। इस कारण से बीएनपी पार्टी के साथ में इंटरक्यूलेटर्स को भेज के एक मीटिंग अरेंज कराई गई, जिसके बाद ऑफिशियली बीएनपी पार्टी ने भारत को 3 मेजर प्रॉमिस किए। सबसे पहला कि जैसे ही बीएनपी पार्टी पावर में आएगी तो वो इंडो बांग्लादेश के रिलेशन को चेंज कर देगी। दूसरा, बीएनपी पार्टी एंटी इंडिया एक्टिविटी को बांग्लादेश की सॉइल से कंटिन्यू नहीं करने देगी। इसके अलावा जो रिलीजियस माइनॉरिटीज है उनको भी प्रोटेक्ट करने का प्रयास बीएनपी पार्टी द्वारा किया जाएगा। भारत के जितने भी कंसर्न है वो बीएनपी पार्टी ने रिजॉल्व कर दिए हैं। बस अब भारत सरकार को करना ये है कि इंटरनेशनल लेवल पे नए इलेक्शन कराने के लिए प्रेशर डालना होगा। আচ্ছা, শেখ হাসিনা এই কমিটমেন্টে আসতে এই কমিটমেন্টটা না আসলে, আচ্ছা যদিও আমি বিএনপি এতটাই অন্ধ হয়ে গেছে অর্থের জন্য এবং ক্ষমতার জন্য যে এতবার ব্যাখ্যা করেছি যে বিএনপি যে পরিমাণ কর্মী আছে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট দেওয়ার তার কোনো জায়গা নাই। সুতরাং বিএনপির ভারতের কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের বাইরের কোনো সাহায্যের প্রয়োজন নাই। বিএনপি যদি সৎভাবে দেশকে ভালোবেসে জনগণের চাওয়া এবং পাওয়াকে মূল্যায়ন করে সত্যিকার অর্থের রাজনীতি করতে শুরু করে বিএনপি 60 থেকে 70% সিট নিয়ে ক্ষমতায় আসবে। কেন বিএনপি ভারতের পা চাটছে আমি বুঝতে পারছি না। এটা কি মানে পা চাটা কুকুরের চরিত্র যখন একটা মানুষের হয়ে যায়, গোলামি করা যখন, ষড়যন্ত্র করা যখন একটা মানুষের চরিত্র হয়ে যায়, তখন আর নিজের যোগ্যতাটাকে সে ভুলে যায়, তার কি নিজের যোগ্যতা কি আছে। এই কথাটা বলতে হয়, সিরাজউদ্দৌলার আমলে যখন মীর জাফর এবং ঘসিটি বেগম এবং রায়বল্লভ এদের ষড়যন্ত্রে যখন কি বলে মীর জাফর ব্রিটিশদের কাছে দেশটা তুলে দিল, তখন ব্রিটিশ সৈন্য কিন্তু মাত্র কি বলে লর্ড ক্লাইভ হাতে পায়ে ধরে অফিসার এবং সৈনিক মিলে, বাবুর্চি মিলে মাত্র 3000 ব্রিটিশ সৈনিক নিয়ে আসছিল, সদস্য নিয়ে আসছিল। সেখানে কিন্তু আমার জানা মতে সিরাজউদ্দৌলারই 40,000 পদাতিক ছিল, যেটাকে বলি আমরা ইনফ্যান্ট্রি, 10,000 ছিল অশ্বারোহী, যেটাকে বলি আমরা আর্মার্ড, আর অন্যান্য সবকিছু মিলে 60-70 হাজার প্রশিক্ষিত বাহিনী ছিল অস্ত্র হাতে। অথচ 3000 হাতে পায়ে ধরে আনা ব্রিটিশ অফিসার, সৈনিক এবং বাবুর্চি সুদ্ধা যাদেরকে নিয়ে আসলো, তাদের কাছে 250 বছরের গোলামি তাদেরকে হাসতে হাসতে বরণ করে নিয়েছিল। এই গোলামের চরিত্র এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারোর চরিত্রের মাঝখানে এই গোলামি চরিত্র যায় নাই এখনো। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার দুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন যে বিডিআর কারণে যারা যেসব ভিকটিম ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে, এবং সাথে ছিল হচ্ছে গত 15 বছরে যে সমস্ত সশস্ত্র বাহিনীর যে সমস্ত অফিসার জওয়ান তাদের পক্ষ নিয়ে যে তাদের উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, ফোর্স রিটায়ার করা হয়েছে, পদাধিকার বর্জিত করা হয়েছে, এই গ্রুপটাকে নিয়ে। তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে অ্যাকচুয়ালি
এর আগে যে সমস্ত অ্যাপ্লিকেশন অফিসাররা করেছিল প্রপার চ্যানেলে জেনারেল ওয়াকারের কাছে, অফিস মানে সেনাপ্রধানের কাছে, কোরোর মাধ্যমে, কোরো হচ্ছে অফিসার্স রেকর্ড, এবং আরেকটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি হচ্ছে প্রধান উপদেষ্টার ডিফেন্স অ্যাডভাইজার। সো ওটা গিয়ে উনি দেখা করে যেটা বুঝলেন সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো এখন পর্যন্ত প্রফেসর ইউনুসের কাছে পৌঁছে না যাওয়ার ফলে উনি যখন এটা জানলেন, এটা নিশ্চয়ই কনসার্ন মানুষকে বলেছেন যে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে। সো সেনাবাহিনী কি ব্যবস্থা নিয়েছে এটাই বলতেছি। 31শে ডিসেম্বর একটা চিঠি বের করেছে সেনা সদর থেকে, পিএস ডাইরেক্টর থেকে। সেটা হচ্ছে এখন পর্যন্ত যে সমস্ত অফিসাররা, অফিসার সৈনিক বা যারা ভিকটিম, তারা সেনাপ্রধান বরাবর অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে, মানে হচ্ছে মার্সি পিটিশন। এটা একটা সেনাবাহিনীর সিস্টেম আছে। যদি অনেক সময় দেখা যায়, অনেক সময় যাদের চাকরিচ্যুত হয়, কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা হচ্ছে মোরাল টার্পিটিউড গুলাকে দেখা হয় না মার্সি পিটিশনে, বাট অন্যান্য সময় অনেক সময় অফিসার, জেসিও, সৈনিক এরা ভিকটিম হয়ে যায় বিভিন্ন সিচুয়েশনের কারণে। সো এদের জন্য যেটা করা হচ্ছে, তারা মার্সি পিটিশন করলে পরে তাদেরকে রিটায়ারমেন্টের বেনিফিটটা দিয়ে দেয়, যেটা আমি কয়েকদিন আগে বলেছি। ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, যিনি আমেরিকায় আছেন, যিনি হাসিনার প্রসিকিউশন থেকে বাঁচতে আমেরিকাতে রয়ে গিয়েছিলেন, এখন উনি গিয়ে ফর্মাল সারেন্ডার করেছেন মাসখানেক আগে, এবং তাকে ওয়াকার স্যার চাকরিচ্যুত করে দিয়েছে এবং বলেছে মার্সি পিটিশন করো। এখন এই যে এতগুলো অফিসার, এদেরকে মার্সি পিটিশন করার জন্য বলছে সেনাপ্রধান। এখন আপনি একটা জিনিস দেখেন, মার্সি পিটিশন হলো আপনাকে এটা প্রথমে হচ্ছে ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে তারা যদি মনে করে যে এটা মার্সি যোগ্য, তাহলে এটা মার্সি যোগ্য করবে, আর যদি না মনে করে তাহলে এটা করবে না। সো এটা কিন্তু এটা ডিসিশন হলো না, এই অ্যাপ্লিকেশন এবং এটার জন্য যে কমিশন করার জন্য যে আবেদনটা হয়েছিল, এটার কারণ হচ্ছে যে সেনাবাহিনীতে যেন ভবিষ্যতে এই জিনিসটা না হয়, এটা তো শুধু এখন যারা অ্যাপ্লিকেশন করেছে তারা মার্সি চাইলো, দিয়ে দিল। আমরা সবাই ব্রিগেডিয়ার আজমি স্যার একটা জানি যে উনি ওনাকে সরকার তার যে ইয়াটা ছিল চাকরিচ্যুত, ওইটা থেকে নিজেই ভলেন্টিয়ার হয়ে তাকে ইয়া দিয়ে দিয়েছে, যেহেতু উনি কথা বলেন না। বাট যাই অফিসারগুলো এটা নিয়ে কথা বলছে, তাদেরকে করতে হবে মার্সি পিটিশন। ইয়া স্যারকে কিন্তু, আজমি স্যার কিন্তু মার্সি পিটিশন করতে হয় না। এখানে বুঝতে হবে যে এখানে যে অনিয়মটা হয়েছে, এটা বের করতে হবে। কি বের করতে হবে? যে সমস্ত অফিসাররা এই অফিসারদেরকে যে কারণে ভিকটিম করেছে, এবং হাসান নাসির স্যার কয়েকটা এর আগে একটা স্পিচে বলেছে যে একটা ফাইটার পাইলট আছে কয়েকটা, যাদের এক একটাকে বানাতে 10 কোটির উপরে ট্রেনিং এর খরচ হয়েছে। এই তাদেরকে এবং তাদেরকে সিনিয়র লিডারশিপের মনে হয়েছে যে এদেরকে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে। এই অনিয়মগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদেরকে একটা ফেয়ার হিয়ারিং দিতে হবে। কিন্তু জেনারেল ওয়াকার এই ফেয়ার হিয়ারিং দিতে ইচ্ছুক নয়। উনি সিস্টেমটা করেছেন যে মার্সি পিটিশন করলে উনি এটা মেনে নেবেন। এবং আমি একটা জিনিস বলে রাখি যে উনার কাছে কেউ এই মানে আমাকে যখন এই গ্রুপটা যখন হয় জাস্টিস ফর কমরেড, আমাকে বলেছিল যে আমি পদ বঞ্চিত। আমি বললাম না, আমি এই সরকারের কাছে আমি কোনো অ্যাপ্লিকেশন কোনো কিছু করবো না। করলেই তারা মনে করবে যে এটাকে একটা টুল হিসাবে ইউজ করবে, যে হ্যাঁ তোমাকে এটা দিলে তোমাকে এই সেম অ্যাজ হাসিনা রেজিম। এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন, এই রেজিমের কিছু জেনারেল তারা নিজেদের মধ্যে যখন ইন্টারনালি ইয়া করে, তখন আমাদের সম্বন্ধে বলে আমরা নাকি এখনো দেশে ফেরত দিতে পারবো না। আমি ভাবছি যে সেই জেনারেলের সাথে যখন যাবো, এখন তো আমার ছুটি নাই, যাবো গিয়ে তার সাথে চা খেয়ে আসবো আমি গিয়ে। সো এই জিনিসগুলো হচ্ছে, এবং জেনারেল ওয়াকার স্যার জেনে বুঝে করতেছে, এবং তারা বিশ্বাস করে যে এই অফিসার যারা আছে, ভিকটিম অফিসার যারা আছে, তারা আসলেই দোষী, এই জন্য তাকে মার্সি পিটিশন করতে হবে। আমি এটার তীব্র বিরোধিতা করি। এখানে যে সমস্ত অফিসাররা এখানে অ্যাপ্লিকেশন করেছে, তাদের একটা অংশ হয়তো বা দোষী, এর মধ্যে আমরা যারা করেছে সবারটা যাচাই বাছাই করা সম্ভব নয়। কিছু যদি মোরাল টার্পিটিউড কেস থাকে, এগুলো অ্যাকসেপ্ট হয় না, এটা আমরা সবাই ভালো মতো জানি। কিন্তু জেনুইন কেস যেগুলো আছে, আমরা সেই জিনিসগুলোকে একসাথে তারা কেন মার্সি পিটিশন করবে, এই মার্সি পিটিশনটার তীব্র নিন্দা জানাই। এবং আমি মনে করি এটা সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার সমন্বয়ে একটা কমিশন গঠন করে এই জিনিসটার একটা প্রপার হিয়ারিং হবে, এবং হিয়ারিং হয়ে এবং তখন আর্মি হেডকোয়ার্টার আসবে তাদের তথ্য প্রমাণ সবকিছু নিয়ে। এতদিন যেটা করেছে অফিসাররা এবং সৈনিকরা অ্যাপ্লিকেশন করেছে, তাদের ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সেলিম আজাদ ওটা ট্র্যাশে ফেলে দিয়েছে যে তারা জেনুইন কারণেই তাদেরকে চাকরি থেকে আউট করা হয়েছে। সো আমি আশা করব প্রফেসর ইউনুস এই ব্যাপারটা স্যার ভালোভাবে জিনিসটা দেখবেন, এবং সেনাবাহিনীকে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এখন পর্যন্ত যদি কোনো প্রেশার ক্রিয়েট না করার আগ পর্যন্ত আমরা কোনো কিছু আদায় করতে পারি না, সেম অ্যাজ শেখ হাসিনা। তাদেরকে মানে যেটা বাংলায় বলে গলায় পালা দিয়ে না দেওয়া পর্যন্ত তারা এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না। সো এই অফিসার যারা আপনারা জানেন, কয়েকদিন আগে আমাদের এই ডেপ্রাইভ সৈনিকরা কিন্তু ইয়াতে ছিল, জাহাঙ্গীর গেটে প্রায় অবরোধ করেছিল, এখানে অফিসাররা জয়েন করেনি, তাদেরকে অ্যাডভাইসও করেছিল। কিন্তু জিনিসটা হচ্ছে এই আন্দোলনের সব জায়গায় কন্ট্রোল থাকবে না। আমরা যখন দেখবো, এই অফিসাররা যখন দেখবে, তখন কিন্তু আন্দোলনটা নেক্সট লেভেলে নিয়ে যাবে, যেটা ওনারা ম্যানেজ করতে পারবে না। এবং এইটাই ওনারা বুঝতেছেন, ওনারা মনে করতেছেন মার্সি পিটিশন দিয়েছেন, এবং মার্সি পিটিশন দিলে যাদেরকে এখন পর্যন্ত তাদেরকে বরখাস্ত থেকে ইয়া করে দিয়েছে, কি বলে স্বাভাবিক অবসর যেটা যাদেরকে দিয়েছে, যে সমস্ত বেনিফিট দিয়েছে, তারা মুখ বন্ধ রেখেছে। তারা আশা করতেছে যে এই পার্টি মুখ বন্ধ রাখবে, হচ্ছে তাদেরকে এই জিনিসটা চাপিয়ে দিয়ে যায়, তাদেরকে এই ফেসিলিটিগুলো দিবে, তাদেরকে নর্মাল রিটায়ারমেন্ট দেখাবে এবং বিভিন্ন বেনিফিট দিবে। বাট কথা হচ্ছে, মেইন জিনিস হচ্ছে সেনাবাহিনীর এই দক্ষ জনবলকে যারা সেনাবাহিনী থেকে আউট করে দিয়ে দেশ ও জনগণের ট্যাক্সের টাকার ক্ষতি করেছে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, যেটা ওয়াকার স্যার এখন পর্যন্ত রিয়েলাইজ করতে পারতেছেন না। সো আমি আশা করি এই চিঠিটা থাকতে পারে, কিন্তু এখানে কেউ অ্যাপ্লিকেশন আমার মনে হয় না, এই গ্রুপ আমাদের গ্রুপের ভিতর থেকে এটা নিয়ে ডিসকাশন হয়েছে, এটা নিয়ে কেউ কথা বলবে। সো আমি আশা করি এই জিনিসটা নিয়ে একটা কমিশনের মাধ্যমে একটা ফেয়ার হিয়ারিং হয়ে যাদের যেটা, এবং আমি
আমি স্ট্রংলি বিশ্বাস করি যে এখানে যে সমস্ত অফিসাররা আছে তাদের মধ্যে অনেক কোয়ালিফাইড ক্যাপেবল লোকজন আছে, যাদেরকে বর্তমানে যে আমরা দেখতেছি, আমাদের মধ্যে তো একটা সমস্যা দেখতেছি, তারা বারবার নিজেদের দাবি দাওয়া নিয়ে, এবং আমি দেখতেছি সরকার ওই দাবি দাওয়াগুলো ওগুলো শুনতেছে, কিন্তু আমাদের সেনাবাহিনীর এই দাবি দাওয়াগুলো শুনতেছে না। এর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, সিভিল আমরা ইচ্ছা করলেই আদালতে যেতে পারবে, কিন্তু আমাদের সেনাবাহিনী এই লাস্ট যে আমি এই জন্যই কনস্টিটিউশনটা ছিঁড়ে ফেলে দেওয়ার পক্ষে। এই কনস্টিটিউশনের মধ্যে আছে আমরা সেনাবাহিনীর সদস্যরা যদি ন্যায় বা অন্যায় যেভাবেই আমরা চাকরিচ্যুত হই, আমরা আদালতে যেতে পারবো না। আমাদের সেনা এই যে এখন যে সেনাবাহিনী যে স্টাবার্ননেস দেখাচ্ছে যে তাদেরকে মার্সি পিটিশন করতে হবে, এই জিনিসটা হতো না যদি কনস্টিটিউশনে আমাদেরকে এই সাপোর্টটা দিত। এটা একটা ব্রিটিশ ল, কিন্তু এই ব্রিটিশ লটাকে ইন্ডিয়া কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলছে। ইন্ডিয়ার যে কোনো আর্মির সদস্য, বিমান বাহিনীর সদস্য, নেভি সদস্য, তারা যদি অন্যায়ভাবে চাকরিচ্যুত, তারা সিভিল করে যেতে পারে, কিন্তু আমরা সিভিল করে যেতে পারি না। এই জন্যই জেনারেল ওয়াকারের তেজ একটু বেশি এখানে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং মনোযোগ সহকারে সবগুলো ভিডিওর আলোচনা আপনারা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।